সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের পাবলিক টক দেখার জন্য। আসসালামু আলাইকুম। আমাদের সাথে আজকে উপস্থিত হয়েছেন, আ যুক্ত হয়েছেন আমাদের সাথে সম্মানিত অতিথি হিসেবে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল বিএনসিসিও এবং চেয়ারম্যান জানিপব। স্যারকে আমন্ত্রণ জানাই আমাদের সাথে আজকে কথা বলবার জন্য। স্যার, আপনাকে স্বাগত। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। সুপ্রিয় দর্শক, আমি আজকের অনুষ্ঠানটি শুরু করছি একটি ভিন্ন জিনিস দিয়ে, ভিন্ন একটি বিষয়কে নিয়ে। সেটি হচ্ছে, আপনারা জানেন, সম্প্রতি মাগুরায় একটি পৈশাচিক বর্বরতার শিকার হয়েছে একজন শিশু, ৮ বছরের একটি শিশু, যাকে নিয়ে সারা দেশ এখন তোলপাড়, এবং এটির সাথে যারা জড়িত তাদের, সেসব অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই এবং এমন ঘটনার তীব্র নিন্দা জানাই। সেটি জানিয়ে আজকে অনুষ্ঠানটি শুরু করছি এবং আমরা আশা করছি ভবিষ্যতে এমন কোনো ঘটনা যেন আর কখনোই না ঘটে, এমন নির্মম ঘটনা যেন না ঘটে। স্যার, আমি মূল অনুষ্ঠানে চলে আসছি স্যার আপনার সাথে। সেটি নিয়ে হচ্ছে কথা বলতে যাচ্ছি যে বিষয়টি নিয়ে স্যার, সেটি হচ্ছে, আপনি স্যার ইতিমধ্যে দেখেছেন অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় উপদেষ্টা মাহফুজ আলম, উনি মব জাস্টিসের বিষয়ে কথা বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটির একটি দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। খুব কঠোর পদক্ষেপে সরকার যাচ্ছে, হার্ডলাইনে সরকার যাচ্ছে। সমস্ত ফুটেজ এবং তথ্য প্রমাণাদি গোয়েন্দা সংস্থার কাছে রয়েছে। এই বিষয়টি নিয়ে কথা হয়েছে স্যার। এটির সাথে দিয়ে আমি একটি বিষয় যুক্ত করব এই মব জাস্টিসকে কেন্দ্র করে। সেটি হচ্ছে স্যার, আপনি একটি রিপোর্ট দেখেছেন ২১শে টিভিতে। সেখানে বলা হয়েছে যে তৌহিদি জনতার নাম ধরে বা এই ব্যানার দিয়ে মব জাস্টিসের কথা বলা হচ্ছে এবং সেখানে ঘুরে ফিরে ৩ জন লোককে সবসময় দেখা যাচ্ছে এই ধরনের ঘটনাগুলোর সাথে যুক্ত থাকবার জন্য। তাদের মাঝে একজনের নাম এসেছে আবু সাইদ শের মোহাম্মদ, আরেকজন হচ্ছেন আতাউর রহমান বিক্রমপুরী এবং অন্যজনের নাম এখনো জানা যায়নি। এবং এই বিষয়টি নিয়ে এএফপির ফ্যাক্ট চেক এডিটর উনি জানিয়েছেন যে নারীদেরকে রাস্তায় যে হেনস্থা করা বা মব জাস্টিস নাম করে যে বিভিন্ন ধরনের অপ্রীতিকর ঘটনা যেগুলো ঘটানো হচ্ছে, সেটি সাথে যুক্ত এই লোকগুলোই ঘুরে ফিরে। এবং একই সাথে স্যার একটি তথ্য এখানে যোগ করবার রয়েছে যে গত সরকারের আমলে, বিগত শেখ হাসিনা সরকারের আমলে ছাত্রলীগের নেতাদেরকে অভ্যর্থনা জানাতেন, অভিনন্দন জানাতেন একজন ব্যক্তি, তার নাম হচ্ছে আরমান উদ্দিন। বিভিন্ন জায়গায় সেই আরমান উদ্দিনও, সেও এই মব জাস্টিসের সাথে জড়িত। তার মানে পুরো বিষয়টি দাঁড়াচ্ছে এটি একটি প্রি প্ল্যান, প্রি ডিজাইন একটি ঘটনা, যেটি সবসময় ঘটানো হচ্ছে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য। এবং সেখানে যোগ করা হয়েছে বিগত সরকারকে পুনর্বাসিত করার জন্য যে একটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়ারই একটি অংশ এই ধরনের ঘটনা। এই সমগ্র বিষয়টি নিয়ে স্যার আমি আপনার কাছ থেকে একটু মূল্যায়ন জানতে চাচ্ছি। ধন্যবাদ। আসলে একটা পার্সপেক্টিভ মাথায় নিয়েই বিশ্লেষণটা করা ভালো। আপনার নারায়ণগঞ্জের টানবাজার, ঢাকার কান্দুপট্টি, এই যে পতিতালয়গুলো ছিল, সেগুলো উচ্ছেদের একটা চেষ্টা প্রবল হয়ে ওঠে যখন যেই জায়গায় এই রেড লাইট ডিস্ট্রিক্ট গুলো ছিল তার ভূমির মূল্য আকাশচুম্বী হয়ে যাওয়ার পর এদের যদি উঠিয়ে দেয়া যায় তাহলে সেই সম্পত্তি উচ্চ মূল্যে দখল করে বিক্রি করা যাবে। তো ফলে তখন যেই মুভগুলো হয়েছিল মূলত আপনার মুসল্লিদের নাম করে আপনার এই অসামাজিক কার্যকলাপ যেগুলো সংগঠিত হচ্ছিল দীর্ঘদিন ধরে ইনস্টিটিউশনালাইজড ফর্মে তা বিতরণের চেষ্টা। প্রস্টিটিউশন নিয়ে আমাদের এখানে সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে সিরিয়াস যে স্টাডি, দুটি গ্রন্থ, একটি পতিতা নারী প্রস্টিটিউশন ইন বাংলাদেশ, আরেকটি হচ্ছে চাইল্ড প্রস্টিটিউশন ইন বাংলাদেশ। এই দুটির অথর ছিলেন প্রয়াত প্রফেসর ডক্টর হেলাল উদ্দিন খান শামসুল আরিফিন এবং প্রফেসর ডক্টর জাইনা রহমান খান। এবং এর উপরে ন্যাশনাল জিওগ্রাফিকেও আমার মনে আছে যে ডকুমেন্টারি ফিল্ম তৈরি হয়েছে। এখন আপনার যেই
ফাইন্ডিংস গুলো অনেকটা এইরকম যে অদ্ভুত, মানে মেনে নেওয়াটা মুশকিল এবং খটকাই লাগবে। যেমন বিভিন্ন মাজারে আপনার বোরখা পরে আপনার অবগুণ্ঠন ব্যবহার করে এই শ্রেণীর অনেক নারী একটা সেফ হ্যাভেন হিসেবে, আশ্রয়স্থল হিসেবে এই জায়গাগুলোকে ব্যবহার করে থাকেন বা করেছেন। যেমন রোজার সময় যারা পতিতাবৃত্তি করতে চান তারা আপনার অবগুণ্ঠন, নেকাব এবং আপনার হিজাব ব্যবহার করেন। আপনার ফার্ম গেটের মতো জায়গায় আপনি খেয়াল করে দেখেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, প্রয়াত আপনার নারী স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি অ্যাডভোকেটও ছিলেন, তার আত্মীয় বা ভাই তারা একটি পতিতালয় পরিচালনা করতেন। একবার আমি ইচ্ছা করেই নাম বলতে চাচ্ছি না যে প্রয়াত মানুষ, মৃত মানুষের কে সম্মানহানি আমি করতে চাই না সেই দৃষ্টিকোণ থেকেই। তো আপনার একবার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেহেতু কোঅর্ডিনেশনটা ওইভাবে ছিল না, তারা ঢুকে পড়েছিল এবং যখন তারা সিরিয়াসলি রাউন্ড আপ করা শুরু করলেন তখন এই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকেই ফোন আসলো যে এটি মন্ত্রী মহোদয়ের আত্মীয়র প্রতিষ্ঠান, সুতরাং এখান থেকে চলে আসুন আপনারা। এই ধরনের একটাজনক কাজও কিন্তু সংগঠিত হয়েছে, অর্থাৎ প্রদীপের নিচে যে অন্ধকার সেটি বিদ্যমান ছিল। আর আমাদের বাংলাদেশে দীর্ঘদিন ধরে আপনি খেয়াল করে দেখবেন সোশ্যাল মিডিয়ামে আপনার নানান রকমের চটি গল্প ভেসে বেড়াচ্ছে এবং চটি গল্পের অধিকাংশ বিষয়বস্তুই কিন্তু আপনার ইনচেস্ট ধর্মী, অর্থাৎ সৎ বাবার সঙ্গে কন্যার অবৈধ সম্পর্ক, কিংবা খালু, মামা, চাচা, মানে যত রকমের পবিত্র সম্পর্কগুলো আছে মহরম ব্যক্তিবর্গ তাদের জড়িয়ে এইসব কাহিনী আপনার ফেদে আপনার উত্তেজক নানান রকমের বার্তা দিয়ে উঠতি বয়সের নারী পুরুষদের আকৃষ্ট করার একটা প্রচেষ্টা কিন্তু পরিলক্ষিত হয়। এখন আপনি বজ্র আটুনি ফসকাগিরি দিয়ে তো লাভ নেই, চটি গল্প সমানে আপনি অ্যাক্সেস করতে পারছেন, সেইখানে আপনার কুলুপ না এটে আপনি যখন একজন এই অবৈধ জিনিসগুলোকে বাস্তব জীবনে ট্রান্সলেটেড ইন্টু অ্যাকশন করতে যায় তখনই কিন্তু আপনি সরব হচ্ছেন। এই যে মাগুরার ঘটনাটি, আপনার বাড়ির বৌমার বোন এসছে বেড়াতে, নাবালক নারী, সেখান থেকে তাকে তুলে অন্য রুমে নিয়ে গেছে কে? শ্বশুর মহোদয়। আর তাতে সহায়তা করেছেন শাশুড়ি এবং জামাতা, অর্থাৎ মানে ওয়াইফের হাজব্যান্ড। কতটা ন্যাক্কারজনক বিষয়টা খেয়াল করে দেখেন। এবং এই ধরনের মনস্তত্ত্ব তৈরি হয়েছে কিন্তু ওই চটি বই গল্পগুলো পড়ে, চটি আপনার বই পড়ে। এখন দীর্ঘদিন ধরে কিন্তু আন্ডারওয়ার্ল্ডের মতো আমাদের সমাজে বিরাজমান। এই জায়গাগুলো নিয়ে কিন্তু আমরা কখনো কথা বলতে চাই না, শুনি না, বলিও না, স্টাডিও নেই। সেই জন্যই আমার মনে হয়েছে যে ইফ ইউ ওয়ান্ট টু আপরুট দিস ফেনোমেনন, তাতে গোড়ায় হাত দিতে হবে। দ্বিতীয় হচ্ছে কোন রকমে আপনার রাখা যাবে না দিতে হবে বিচারিক প্রক্রিয়ায় এবং দ্রুততম সময়ের মধ্যে। আপনার আমাদের এখানে যেহেতু কালচারালি আমরা গোল্ড ফিশ মেমোরির মানুষ, দ্রুত ভুলে যায়, এক একটা ইস্যু আসে ওটাতে অবগাহন করি, আগেরটা ভুলে যাই। এই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আর পুরো বিষয়গুলোকে সোশিওলজিক্যাল, অ্যানথ্রোপোলজিক্যাল, থিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে একটা পার্সপেক্টিভে নিয়ে বিচার বিশ্লেষণ করতে হবে। আপনার ধর্মীয় ভাবে ইসলামে যেই প্রচলিত বিবাহ আইন সেটা নিয়ে পরিষ্কার ধারণা থাকতে হবে। এখানে দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা শিয়া মতবাদ, একটা সুন্নি মতবাদ। আমরা যখন ছাত্র তখন আমাদের অগ্রজ সলিমুল্লাহ খান, তিনি আইন অনুষদের ছাত্র ছিলেন। তিনি একটি গ্রন্থ মানে একটি ম্যাগাজিন সম্পাদনা করতেন, নাম ছিল প্র্যাক্সিস জার্নাল। এটি প্র্যাক্সিস অধ্যয়ন সমিতি প্রকাশ করত। আর আমি একটা
স্টাডি সার্কেল পরিচালনা করতাম মধুর ক্যান্টিনে, নাম ছিল ক্যাথারসিস পাঠচক্র। তা আমরা উভয় এই প্ল্যাটফর্মের লোকজন একে অপরের সঙ্গে ইন্টারাক্ট করতাম, এবং আমি এবং সলিমুল্লাহ খান দুজনেই ছিলাম আমরা রাষ্ট্র দার্শনিক আহমদ ছফার ভক্ত। আমি শৈশব থেকে ওনার সঙ্গে চলাফেরা করি, উনিও কৈশোর থেকে সান্নিধ্য পেয়েছেন আহমদ ছফার। তো ফলে প্রথা বিপরীত একটা চিন্তা, ধ্যান, ধারণা আমাদের মধ্যে বরাবর কাজ করেছে। তো কোনো একটি প্র্যাক্সিস জার্নালে আপনার একটি প্রবন্ধ প্রকাশ করা হয়েছিল, সেটির রচনা করেছিলেন আমাদের বন্ধু আলী রিয়াজ, যিনি ইলিনয় বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বর্তমানে আমাদের সংবিধান সংস্কার কমিটির চেয়ার হিসেবে দায়িত্ব পালন করছেন, এবং সহসভাপতি হিসেবে এই যে সুপার যে কমিশন প্রধানদের নিয়ে যে আরেকটি এন্টিটি তৈরি হয়েছে প্রফেসর ইউনূসের নেতৃত্বে, তার সহসভাপতি হিসেবে ভূমিকা পালন করছেন। এই আমাদের আলী রিয়াজের সহোদর আলী আনোয়ার, জ্যেষ্ঠ সহোদর, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, তিনি একটি প্রবন্ধ রচনা করেছিলেন এবং সেটি প্রকাশ করেছিল প্র্যাক্সিস অধ্যয়ন সমিতি। শিরোনাম ছিল মুসলিম বিবাহ আইন ও প্রচলিত শিরোপীরা, এবং এটি প্রকাশ করার পরপরই সরকারের টনক নড়ল এবং সরকার প্র্যাক্সিস অধ্যয়ন সমিতির ওই সংখ্যাটি নিষিদ্ধ ঘোষণা করলেন। মজাটা হচ্ছে, চমৎকার একটা মার্কেটিং হলো প্র্যাক্সিস অধ্যয়ন সমিতির এই জার্নালে। প্রত্যেকটা পত্রিকায় বাধ্যতামূলকভাবে এই যে সংখ্যাটি, সংশ্লিষ্ট জার্নালটি নিষিদ্ধ করা হয়েছে, সেই খবরটি প্রকাশিত হলো। এখন বিষয়টা কি ছিল? তিনি প্রচলিত বিবাহ আইন, মুসলিম বিবাহ আইনের প্রচলিত শিরোপীরা, এই শিরোনামে যে প্রবন্ধ লিখেছিলেন, সেখানে ওই বিষয়গুলো তুলে নিয়ে এসেছিলেন, যে শিয়া মতবাদ এবং সুন্নি মতবাদ বিবাহ সংক্রান্ত। মুসলিম বিবাহ আইন মানে বেসিক্যালি এটা একটা চুক্তি বিটুইন টু পিপল অ্যান্ড টু ফ্যামিলিজ। এখন চুক্তি শর্ত বরখেলাপ যদি হয়, তাহলে সেই চুক্তি নাল এন্ড ভয়েড হয়ে যেতে পারে যে কোনো সময়। এখন মুসলিম শিয়া মতবাদ অনুসারে একজন পুরুষ 4টি বিবাহ করতে পারেন, রেগুলার ম্যারেজ, একত্রে 4 জনকে মেনটেন করবেন এক স্ত্রী হিসেবে। দ্বিতীয়ত, তিনি কোনো সংখ্যার লিমিটেশন নাই, লিটারালি থাউজেন্ডস, মিলিয়ন আলমুতা বা আপনার টেম্পোরারি ম্যারেজ করতে পারবেন। এটা 4 মাসের মতো সময় পরিব্যাপ্ত হবে, এবং যদি আপনি রিনিউ করতে চান, আবার 4 মাসের জন্য রিনিউ করতে পারবেন। আর মজাটা হচ্ছে, ইটস নট প্রস্টিটিউশন, আপনার এখানে সাক্ষী থাকতে হবে ওই বিবাহে। আর যদি সংশ্লিষ্ট নারী কনসিভ করেন, তাহলে সেটি রেগুলার ম্যারেজে রূপান্তরিত হবে, এবং তখন আপনার যদি 4 জন স্ত্রী আগে থেকে থাকেন, তার মধ্যে যে কোনো একজনকে আপনাকে তালাক দিয়ে ওই স্পেসটা তৈরি করতে হবে, যাতে এই নতুন যিনি রেগুলার ওয়াইফে রূপান্তরিত হচ্ছেন, তার জন্য জায়গা সংস্থান হয়। আর এর বাইরে আপনার দাসী যারা, আপনার কৃত দাসী, ওই স্ট্যাটাসে যারা, তাদের সঙ্গে আপনি মিলিত হতে পারবেন, স্ত্রীর মতো তাকে ব্যবহার করার অধিকার থাকবে আপনার, কিন্তু সঙ্গে সংশ্লিষ্ট নারীর অধিকার থাকবে ভরণ পোষণ পাওয়ার, এবং আপনার আবার সেই ক্ষেত্রে সংশ্লিষ্ট আপনার নারী যদি কনসিভ করেন, তাহলে সেটি আবার রেগুলার ম্যারেজে পরিণত হতে পারে, একই নিয়ম তখন বলবৎ হবে, এবং সংশ্লিষ্ট সন্তানাদি যারা, তারা ইনহেরিটেন্স যে ল আমাদের মুসলিম আইনে, তার সম অংশীদার হবেন। আমি যতটুকু শুনেছি ইনফরমালি, সোশ্যালি, যেমন আপনার উইথ ডিউ রেসপেক্ট, এটা অফেন্স হিসেবে নেবেন না, সোশিওলজিক্যাল পার্সপেক্টিভ থেকে বলছি, উলানিয়া মিয়া বাড়ি, বরিশালের সম্ভ্রান্ত একটি জমিদার বাড়ি, ঐতিহ্যবাহী বাড়ি, সেই পরিবারের সন্তান হচ্ছেন আব্দুল গাফফার চৌধুরী, এক নামে সবাই চেনে। এই আব্দুল গাফফার চৌধুরী সম্পর্কে বলা হতো, তিনি ছিলেন বাদীর পুত্র। তার মায়ের কৌলিন্য ছিল না, বাবার ছিল, এবং মা ছিলেন ওই
ক্যাটাগরির। তো যেহেতু পরিবারে তার জন্ম, আপনার তা আপনার ইসলামিক ইনহেরিটেন্স ল অনুসারে তিনি রিকগনিশন পেয়েছেন। আমি জাস্ট বোঝার সুবিধার্থে দিলাম, ইউ মাস্ট নট টেক ইট এজ এন অফেন্স। আমি খুব সোশিওলজিক্যাল অ্যানথ্রোপোলজিক্যাল পার্সপেক্টিভ থেকে কথাগুলো বলছি। এটা ব্যক্তিগতভাবে কেউ মেলাইন করবার জন্য নয়। এবং এটাও বলে রাখা ভালো, আব্দুল গফর চৌধুরী কিন্তু আমার আত্মীয়। সেই অধিকারও আমি বলবো যে তাহলে যদি মেলাইন করার ইন্টেনশন থাকে, তা আমি নিজেকেই নিজে মেলাইন করলাম। তারপরে আপনার এখানে যে বিষয়টি আমি আলোচনার শুরুতে বলেছি, এই যে টেম্পোরারি ম্যারেজ, এখানে শিয়া মতবাদের যারা প্র্যাকটিস করেন তাদের মধ্যে 6টা ফেরকা আছে। আমাদের সুন্নিতে যেমন 4টি মযহাব আছে, 4টা স্কুল অফ থট, শিয়াদের মধ্যে 6টা স্কুল অফ থট। তার মধ্যে সবচেয়ে বড় লার্জলি ফলো করে যারা, তাদেরকে জাফরি বলে। আর সবচেয়ে কম সংখ্যক শিয়া মতাবলম্বী মানুষ যাদেরকে ইমামি বলা হয়, ছোট্ট ফেরকা। এই ইমামি ফেরকার মানুষদের বিশ্বাস যে জীবনে একবার না একবার মুতা করতেই হবে, তা না হলে আপনি বেহেশতে প্রবেশ করার অধিকার পাবেন না। বিষয়টা এরকম। তো এই বিষয়গুলো নিয়ে আসলে আমাদের পড়াশোনা নেই, খোঁজ খবর নেই, হাওয়ার উপর চলছে সবকিছু। আর সুন্নিদের যে 4টা ভ্যারিয়েন্ট, আপনার আমাদের হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, এই 4টি মযহাব। তার মধ্যে বাংলাদেশে যারা বসবাস করেন অধিকাংশ মানুষ হানাফি স্কুল অফ থটে বিলং করেন। এবং এখানেও আপনার কোনটা হালাল কোনটা মাকরু এটা নিয়েও কিন্তু নানান রকমের মতভেদ আছে। আপনার মালিকি মযহাব অনুসারে পানিতে বসবাস করে যে কোনো জন্তু হালাল। এখন ধরুন ফর এক্সাম্পল মিথিক্যাল যে ক্যারেক্টার মারমেইড, মালিকি মযহাব অনুসারে এই মারমেইড ভক্ষণ করা হালাল। আপনার সাপ, তারপরে আপনার সামুদ্রিক অবশ্যই, তারপরে হাঙর, কুমির, যা কিছুই পানিতে বসবাস করে সবকিছু হালাল। আর হানাফি মযহাব অনুসারে কাকড়া মাকরু, আপনার চিংড়ি মাছ মাকরু। কিন্তু বাংলাদেশ যেহেতু আপনার এমন একটি জল হাওয়ার দেশ যেখানে পর্যাপ্ত পরিমাণে চিংড়ি কাঁকড়া পাওয়া যায়, কাঁকড়া তুলনাভাবে কম মানুষ খান, অধিকাংশ মানুষ চিংড়ি খান। বা চিংড়ি যে মাকরু এটা অধিকাংশ লোক হয়তো জানেন না, বা বিষয়টা মেনে নিতে তাদের কষ্ট হবে। এরকম একটি পপুলার খাবার এটি। যাই হোক, এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে আসলাম। তো এই যে মুসলিম বিবাহ আইন, কে মহরম ব্যক্তি, কে কার জন্য কোন সম্পর্ক হালাল হারাম, এই বিষয়গুলো নিয়ে পরিষ্কার পড়াশুনো আমাদের মধ্যে নেই, পড়াশুনোর চেষ্টাও নেই, আর আমাদের পাঠ্যক্রম বিষয়গুলো বলা নেই ওই অর্থে। তো ফলে কনফিউশন তো থাকবেই, যে যার মতো করে প্র্যাকটিস করছেন। আপনার এই যে মাওলানা মমিনুল হক, ওনাকে নিয়ে যে প্রচুর হইচই হলো গত সরকারের আমলে, এখন পরবর্তীতে বিষয়টা আরেক রকম ন্যারেটিভ আমরা পেলাম। তো সেই জন্য আমি মনে করি আমাদের কারিকুলাম পরিষ্কার করে এই বিষয়গুলো যাতে ব্যক্ত করেন। কারণ এখানে অন দ্য ফ্রিঞ্জ মুসলিমও আছেন, যদিও তারা মুসলিম কিনা সেটা নিয়ে নানান রকম ডিবেটও আছে। যেমন আপনার দ্রুজ যারা বা কাদিয়ানি যারা, পাকিস্তানে কাদিয়ানিরা ইসলাম ধর্মাবলম্বী নয় বলে স্বীকৃতি লাভ করেছেন। মাওলানা আবুল আলা মওদুদি এই বিষয়টা নিয়ে হইচই করায় তার উপর ফাঁসির আদেশ হয়েছিল। পরবর্তী অবশ্য সেটা মওকুফ হয়। আবার আপনার দ্রুজ মুসলিম যারা, যেমন আপনার ইসরায়েলে একটা পপুলেশনের সেগমেন্ট, তারা ড্রুজ মুসলিম। তারা কিছু অনুশাসন মানেন, কিছু মানেন না, এবং সম্ভবত 1200 শতক থেকে তারা ভিন্ন পথ পার্সু করছেন। এবং এদের একটি যারা এদের মধ্যে আলেম নামে পরিচিত, তারা প্রতি বছর হিমালয়ান এই রেঞ্জে আসেন, এসে এখানকার যারা মানস সরোবরের যারা ধ্যান করেন সেই সাধুদের সঙ্গে মত বিনিময় করেন। খুবই ক্ল্যান্ডেস্টাইন একটা বিষয়।
এখন মেহেদী সাফাদি যে ক্যারেক্টারটি আমাদের এখানে যথেষ্ট আলোচিত, এবং আমাদের ভিপি নূর তার সঙ্গে কফি পান বা চা পান করেছিলেন মধ্যপ্রাচ্যের একটি দেশে, এটা নিয়ে প্রচুর হইচই হয়েছিল। এখন আমি তখন শো করে অন দ্য আদার সাইড অফ দ্য ভার্চুয়াল ফ্রেঞ্চ ভিপি নূর ছিলেন, এবং আমি বলেছিলাম যে এখানে যে প্রচারণাটা হচ্ছে যে ভিপি নূর ইসরায়েলের একজন ইহুদির সঙ্গে এই চা পর্বে বা কফি পর্বে অংশগ্রহণ করেছিলেন, যে জন্য সেন্সিটিভিটি তৈরি হচ্ছে। আসলে বিষয়টা তা নয়। মেহেদী সাফাদি ড্রুজ মুসলিম, ইসরায়েলি নাগরিক বটেন, কিন্তু ড্রুজ মুসলিম, তাকে ইহুদি বলা যাবে না। এখন যে জানা তাকে তো আপনি সেটা স্ক্রাইব করলে হবে না। যখনই আপনি মুসলিম বলবেন, একজন মুসলিম ভাইয়ের সঙ্গে কফি পান চা পান করতেই পারেন, তাই না? তো সেইভাবে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করার পরে উত্তেজনা স্তিমিত হয়েছিল, এবং শেখ হাসিনা সরকার ভিপি নূরকে অ্যালাউ করেছিল বাংলাদেশে ফিরে আসতে। তো এই জন্যে আসলে ব্যাপকভাবে জ্ঞানের চর্চাটা জরুরি। তাহলে এ ধরনের যে ব্যত্যয়গুলো আছে সেগুলো সঠিকভাবে মোকাবেলা করা সম্ভব। আপনার কোনো অবস্থায় এটা ক্রিশ্চিয়ানিটি বলুন, জুডাইজম বলুন, ইসলাম বলুন, প্রচলিত যে সেমিটিক রিলিজিয়ন গুলো, সেখানে কোনো স্পেস নেই ধর্ষণের। এটা আপনার পরিষ্কার করে বলতে হবে, এবং কোনোভাবে অ্যাকসেপ্টেবল না। এখন এই যে স্কুলিংটা, সেটা তো ছোটবেলা থেকে স্কুল কলেজে আপনার যে সোকল্ড সেক্স এডুকেশন, সেটাতেই সীমাবদ্ধ রাখলে কিন্তু চলবে না। আপনার এখানে ধর্মীয় যে বিষয়গুলো আছে, মোরাল যে বিষয়গুলো আছে, সেগুলো কিন্তু সবার সামনে তুলে ধরতে হবে। আর কোনো অবস্থায় একজন নারী হয়ে শাশুড়ি কিভাবে এই বিষয়টা সহযোগিতা করলেন, এটা একেবারেই কোনোভাবে কোনো কাউন্টে আপনি মেনে নিতে পারেন না। সে বিষয়টাও কিন্তু, তাও এমন একটা সময় যখন ৮ মার্চ বিশ্ব নারী দিবস আমরা সন্নিকটে রেখে এই কাজগুলো হতে দেখছি। আমাদের ওয়েস্টার্ন ওয়ার্ল্ড যে রিসিভ উইজডম আমাদের পাঠিয়েছে, তার উপর ভিত্তি করে প্রতি বছর রিচুয়ালি আমরা এই নারী দিবস পালন করি, কিন্তু এর প্রকৃত কার্যকারিতা কি, দেশে তার ভিত্তি কতটুকু মজবুত, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আমরা কাজ করি না। এবং এই জন্যই সিরিয়াসলি প্রশ্ন তুলতে হবে যে এই যে নারী বিষয়ক যে মন্ত্রণালয়, সেটি আসলে কতটুকু কি করতে পারছে। আপনার এই যে নারী অধিকারের নামে কিছু এলিট নারী, তারা নানান রকমের সুযোগ সুবিধা ভোগ করছেন, আর আপামর জনগোষ্ঠী তারা দে আর ল্যাগিং বিহাইন্ড। এটা অ্যাকসেপ্টেবল না। অ্যাফার্মেটিভ অ্যাকশন ধর্মী চিন্তা থেকে নানানভাবে হয়তো সুযোগ সুবিধা দেওয়ার ব্যবস্থা হচ্ছে। এবং এই প্রসঙ্গে আমি বলবো, জয়িতা ফাউন্ডেশন, যেটি আপনার নারীদের স্বাবলম্বী করবার জন্য, উদ্যোক্তা হিসেবে গড়ে তোলবার জন্য গঠন করা হয়েছিল, সেই জয়িতা ফাউন্ডেশন একটা ভালো রকমের খড়গ হস্তের মধ্যে পড়েছে। আমার কাছে অনেকেই এসেছিলেন জয়িতা, তারা বলবার চেষ্টা করছেন যে তাদের ইন্টারেস্ট জলাঞ্জলি দিয়ে এইটাকে ভিন্ন কায়দায় ব্যবহার করার একটা চেষ্টা চলছে। তো সেই জন্য এই ধরনের অভিযোগ কেন উঠবে, সেটাও কিন্তু আমাদের খতিয়ে দেখতে হবে। আপনার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের তো এই ব্যাপারে অবশ্যই আরো যুগের অগ্রবর্তী চিন্তা ভাবনা করতে হবে, অধিকার সমুন্নত করার জন্য সচেষ্ট হতে হবে। স্যার, এই চেষ্টাটি কারা করছে? জয়িতা ফাউন্ডেশনকে ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য চেষ্টাটির সাথে আসলে কারা যুক্ত? সংশ্লিষ্ট আপনার দপ্তরের কিছু কর্মকর্তা এই জন্য দায়ী বলে কিছু জয়িতা আমার কাছে অভিযোগ করেছেন। এখন তাদের জন্য আপনার এই যে রাপা প্লাজা, যেটি ২৭ নম্বর রোড, যেটি ধানমন্ডির ব্যস্ততম এবং গুরুত্বপূর্ণ সড়ক, তার সঙ্গে যে সংযোগস্থলটি আছে মিরপুর রোডের, সেখানে এই রাপা প্লাজা অবস্থিত। সেখানে তাদের যেই স্পেস আছে, তাদের যে প্রোডাক্ট গুলো বিপণনের, তা আন্ডার থ্রেট। এই জন্যে তারা কিন্তু এটা নিয়ে সরব হয়েছেন, সক্রিয় হয়েছেন, কিন্তু কুম্ভকর্ণের গোচরে আনা তো মুশকিল। তারা মানে গা করছেন না যারা দায়িত্বে আছেন, এমনটি তারা বলবার চেষ্টা করছেন। সেজন্য এই বিষয়টা নিয়ে সিরিয়াসলি পাবলিক ডিবেট হতে পারে,
এবং আপনার যাদের উদ্দেশ্যে এই ফাউন্ডেশন, তাদের কল্যাণে যদি নিশ্চিত না করা যায়, তারা যদি সংক্ষুব্ধ থাকেন, তাহলে এর চেয়ে বড় পরিতাপের বিষয় আর কি হতে পারে? ধন্যবাদ। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার আমি একটি জায়গায় ছিলাম, সেটি হচ্ছে যে আপনি স্যার দেখছেন, আমি যেটি আবার স্যার আরেকবার রিপিট করছিলাম, সেটি হচ্ছে মব নিয়ে যে কালচারটি তৈরি হয়েছে সেটি আসলে উদ্দেশ্য প্রণোদিতভাবে। এই বিষয়টিকে আপনি কি একমত এটির সাথে? এক কথায় যদি বলেন। দেখুন, আমি যেটি বলবো, মব কালচারটা রাষ্ট্র ধ্বংস করে দেওয়ার একটা মহাঔষধ। আপনার যদি একটি রাষ্ট্রকে বিপন্ন করতে হয় আমাদের প্রফেসর ইউনূসের ভাষায়, তাহলে আমি বলবো এই মব কালচারই যথেষ্ট। আইনের শাসন বনাম মবের শাসন, দুটি কিন্তু একটা কন্টিনিউমে ফেললে দুই বিপরীতধর্মী চিত্র। এখন আইনের শাসন যদি থাকে তাহলে রাষ্ট্র সুস্থ, আর যদি আইনের শাসন না থাকে, সেখানে মব শাসন থাকে, তাহলে রাষ্ট্র অসুস্থ। এইভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করতে হবে। স্যার আমি এনসিপি নিয়ে কথা বলতে চাচ্ছিলাম আজকে। সেটি হচ্ছে স্যার, আপনি দেখেছেন, জেনেছেন যে এনসিপি দলটি গঠন হওয়ার সাথে সাথেই বেশ কয়েকজন নেতা পদত্যাগ করেছেন। তাহলে দল গঠন একদিকে, পদত্যাগ শুরুতেই ভাঙনের খেলা, এই ধরনের অনেক ধরনের কথা হচ্ছে, বোধগম্য আলোচিত হচ্ছে। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? এবং এটির সাথে যেটি যুক্ত করতে চাচ্ছি এনসিপির সাথেই, সেটি হচ্ছে স্যার, আপনি এটিও জানেন সম্প্রতি রয়টার্সকে তো একটি সাক্ষাৎকার দিয়েছেন এনসিপির যিনি প্রধান, জাতীয় নাগরিক পার্টি। এটিরই মানে পাল্টা জবাব হিসেবে দেখবো কিনা জানি না, বা এটির পাল্টা বিবৃতি হিসেবে দেখবো কিনা। সম্প্রতি এটির বিষয়ে জনাব সালাউদ্দিন আহমেদ, বিএনপি স্থায়ী কমিটির সদস্য, তিনিও একটি বিবৃতি দিয়েছেন, বক্তব্য দিয়েছেন, কথা বলেছেন। আহ, উনি এক কথায় বলে দিয়েছেন এই মুহূর্তে জাতীয় ঐক্য এই বিষয়টি নয়, এবং এই যে সেকেন্ড রিপাবলিক বা সংবিধান, এই বিষয়গুলো আসলে নিয়ে কথা বলবার এখন সময় না, এবং এটির সাথে কোনোভাবেই বিএনপির কোনো সম্পৃক্ততা নেই, বা এই ধরনের বোধ করি কিছু কথা সেখানে হয়েছে। এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন? একদিকে দলের নেতাদের পদত্যাগ, একদিকে বিএনপির বক্তব্য, দুটি কি সাংঘর্ষিক? বিএনপি এবং এনসিপি কি তাহলে এখন মুখোমুখি অবস্থানে? দেখুন, সমস্যাটা অন্য জায়গায়। বিএনপির যিনি নার্ভ সেন্টার, তিনি লন্ডনে বসবাস করেন। এখানে যারা আপনার তার প্রতিনিধিত্ব করছেন, স্বপ্রণোদিত হয়ে নিজ দায়িত্বে নানান রকমের ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু তারা বিভিন্ন সময় প্রদান করেন। আবার উপর থেকে যখন নির্দেশনা আসে, তখন আবার বিষয়গুলো ভিন্নভাবে ব্যাখ্যা করেন একই ব্যক্তি। আমাদের রিজভী মহোদয়ের ক্ষেত্রে আমরা এটা দেখেছি, আমাদের আব্বাস সাহেবের ক্ষেত্রেও এটা দেখেছি। আর অন্যদের কথা না হয় নাই বললাম। সালাউদ্দিন সাহেব, তিনি হঠাৎ নিজেকে আবিষ্কার করলেন মেঘালয়ে। সীমান্ত কিভাবে তিনি অতিক্রম করলেন, আইন কানুন মামলা মোকদ্দমার খড়গ তার উপর ছুড়ল। তারপর তিনি ফিরে আসলেন এবং একেবারে শীর্ষ অন দ্য গ্রাউন্ড নেতৃত্বের একজন হয়ে গেলেন। এখন অনেকে তার যে বক্তব্য, সেগুলো নিয়ে নানান রকমের আপনার ট্রল করেন বলেও দেখেছি, শুনেছি। কেউ কেউ মনে করেন যে তার পুরো সেখানে ছিলেন, তখন কোনো ডিভাইস বা রিমোট কোনো ইনস্ট্রুমেন্ট তার শরীরে সংযোজিত করে দিয়েছেন কিনা। মানে তিনি নিজের মতো করে নিজের হয়ে কথা বলছেন, না আপনার অনেকটা এআই এর মতো কোনো কাণ্ড আছে এখানে। তো যাই হোক, নানান রকমের রহস্য হয়তো তৈরি করবার উপকরণ অনেকেই খুঁজে পাচ্ছেন। কিন্তু মূল যে বিষয়টা, সেটি হচ্ছে আপনার শীর্ষ নেতৃত্ব, সর্বোচ্চ নেতৃত্ব, তারা যখন অন দ্য গ্রাউন্ড থেকে কথা বলবেন, বিষয়টার ইমপ্যাক্ট হবে একরকম। দূরবর্তী কোনো স্থান থেকে, সাত সমুদ্র তেরো নদীর ওপার থেকে যখন বলবেন, বিষয়টা হবে আরেক রকম। আর এখন পর্যন্ত কিন্তু যত রকমের সারমন, রিসিভড উইজডম, সবই কিন্তু ভার্চুয়ালি পাওয়া যাচ্ছে। বিএনপির বৈঠক কিন্তু নিয়মিত হচ্ছে এবং সবই ভার্চুয়াল, ওই অর্থে চিন্তা করলে। আর জাতীয় নাগরিক পার্টি একেবারে নতুন এন্টিটি, এবং তার
যে প্ল্যাটফর্ম সেটি মূলত গঠিত হয়েছে যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন এই জুলাই আগস্টের বিপ্লবকে সফল হতে সহায়তা করেছেন তাদের বৃহদাংশ এই দলের সঙ্গে যুক্ত। আর কিছু কিছু ব্যক্তি তারা প্রথম থেকেই বিরত থেকেছেন এখানে যোগ দিতে। আবার কেউ কেউ পরে ঘোষণা দিয়ে হয়তো অ্যাবস্টেইন করেছেন। তো হোয়াট এভার ইট ইজ, এখানে আরো দুটি এন্টিটি পাইপলাইনে আছে বলে অনেকে মনে করছেন। যেমন সামরিক বাহিনীতে ছিলেন এই ধরনের অফিসারবৃন্দ, আবার যারা সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তাদের আরেকটি অংশ। তো শেষ পর্যন্ত পুরো প্রক্রিয়াটি যতক্ষণ পর্যন্ত সাংঘিকরণ না ঘটছে, অর্থাৎ তিনটি এন্টিটি ফর্মালি ইমার্জ না করছে, ততক্ষণ পর্যন্ত অন্তিম কোনো মন্তব্য করাটা কঠিন। আর এখানে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি ন্যাচারালি ভিন্ন এন্টিটি। এখন কোন কোন মহল থেকে কথাও বলা হচ্ছে যে তারা হয়তো এক ধরনের কোয়ালিশনে যেতে পারেন। ৩০০ আসনের মধ্যে ১০০ আপনার নতুন এন্টিটি জন্য বরাদ্দ রাখা হলো, আর ২০০ পুরনো এন্টিটি জাতীয়তাবাদী দলের জন্য রাখা হলো। এরকম কিছু কানাঘুষো আছে। তো হোয়াট এভার ইট ইজ, রাজনীতি এবং আপনার এখানে বিষয়টা কম্পিটিটিভ। এখানে কেউ কারোর জন্য জায়গা ছেড়ে দেয় না বাধ্য না হলে, বা যদি ট্যাকটিক্যালি সঠিক মনে তারা না করেন তাহলে। এখানে ইটস টু আর্লি টু টেল, আবারও বলবো। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। স্যার, আমি একটি জরিপ প্রসঙ্গে আসবো। সম্প্রতি একটি জরিপ আপনি দেখেছেন, ইনোভেশন বাংলাদেশ নামক একটি সংস্থা তারা একটি জরিপ প্রকাশ করেছে, যেখানে 10,690 জন অংশ নিয়েছেন 64 জেলা থেকে সারা দেশের, এবং সেখানে 58.61% জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পক্ষে তাদের মতামত দিয়েছেন। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ নিয়ে কথা বলেছেন 69.6%, যারা চাচ্ছেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা হোক সরকারের পক্ষ থেকে, এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ নিয়ে কথা বলছেন 15.2%, কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে 29.1%। এটি ছিল সামগ্রিক কিছু মন্তব্য এবং তাদের জরিপের মতামত। একই সাথে যে সরকারি সেবায় দুর্নীতি কমানোর বিষয়ে প্রত্যাশা করছেন 21.8%, এবং 42.3% মনে করেন যে নিয়ন্ত্রণ এখনো হয়নি মূল্যস্ফীতির, এটি নিয়ে কথা হয়েছে। সবশেষ যেটি হয়েছে, নির্বাচন যেটি চাচ্ছেন 58% জনগণ, মানে এই জরিপে অংশগ্রহণকারী যারা, তাদের মধ্য থেকে 58%, তাদের ভিতর 31.6% স্যার চাচ্ছেন জুন মাসে নির্বাচন হোক, 26.5% চাচ্ছেন ডিসেম্বরে, এবং বাকি 10.9% চাচ্ছেন ডিসেম্বরের পরে নির্বাচন হওয়াটা বাঞ্ছনীয় বা ভালো হয়। আর একই সাথে সবশেষে যেটা আমি যোগ করবো স্যার, সেখানে বিএনপির পক্ষে জনমত দিয়েছেন জরিপে যারা অংশ নিয়েছেন তারা 41.7%, জামাত ইসলামের পক্ষে 31.6%, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে 14%, এবং এনসিপি যে নতুন দলটি গঠিত হয়েছে সেটির পক্ষে জরিপে মত এসেছে মাত্র 5%। পুরো বিষয়টিকে স্যার তাহলে আপনি কিভাবে দেখছেন? কেননা একটি কথা প্রায়ই বলা হচ্ছে বিভিন্ন মহলে যে নতুন যে দলটি এসেছে সেটি একটি আশার আলো, এবং সেটি হয়তোবা জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে যদি ক্ষমতায় আসতে পারে, এবং তারা সরকার গঠন যদি করতে পারে। একই সাথে তারা হচ্ছে নির্বাচনের জন্য জোরে সোরে প্রস্তুতি নিচ্ছে। এই অবস্থায় এমন একটি জরিপ জনমত তাদের মাত্র 5% তাদের কোর্টে, এই সামগ্রিক বিষয়টিকে আপনি কিভাবে দেখবেন স্যার তাহলে? দেখুন, একটা পপুলার সেইং আছে, এটা এরকম: লাই, ড্যাম লাই অ্যান্ড স্ট্যাটিস্টিক্স। মানে সেই মাত্রাগত বিবেচনায় যদি দেখেন, স্ট্যাটিস্টিক্স হচ্ছে সবচাইতে ছেদ বিষয়। দৈব চয়ন ভিত্তিতে সাধারণত এই ধরনের কাজগুলো হয়ে থাকে। এখন এই 17-18 কোটি লোকের মধ্যে 10,000 একেবারেই বিশাল সাগরের এক বিন্দু জলের সঙ্গে তুলনীয় নয়। তো সেই জন্যে আপনার এটাই খুব রিপ্রেজেন্টেটিভ ধর্মী এটি বলার সুযোগ নেই। তবে সামথিং ইজ বেটার দেন নাথিং, একটা চিত্র তো পাওয়া গেল। এবং ভিন্ন ভিন্ন জরিপ কার্যক্রম যদি লার্জার পপুলেশন নিয়ে সংগঠিত করা হয়, তাহলে হয়তো দেখা যাবে যে আরো বেটার রিপ্রেজেন্টেটিভ ধর্মী আমরা চিত্র হয়তো খুঁজে পাব। ধন্যবাদ। ধন্যবাদ স্যার।
স্যার আমি একটু বাংলাদেশের সাথে ভারতের পারস্পরিক সম্পর্ক এই জায়গাটিতে আসি। আমরা সম্প্রতি দেখতে পাচ্ছি বাংলাদেশ ভারত একটি যেন বিপরীতমুখী অবস্থানে রয়েছে এবং আপাতদৃষ্টিতে সেটিকে খারাপ থেকে খারাপতর দিকেই মনে করা হচ্ছে। যদি আমরা দেখি বিভিন্ন গণমাধ্যমে যে প্রকাশিত সংবাদগুলো সেগুলোর ভিত্তিতেও যদি কথা বলি। এবং স্যার এটিও দেখেছেন আপনি যে সম্প্রতি ভারতের সেনাবাহিনী প্রধানও একটি মন্তব্য করেছেন, বাংলাদেশের সরকার বদলালে পরিস্থিতি স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে। এই বিষয়টিকে স্যার আপনি কিভাবে দেখছেন? এবং একই সঙ্গে স্যার এটিও দেখেছেন, আমি একটু যুক্ত করতে চাচ্ছি এই বিষয়ে এই প্রসঙ্গের সাথে, সেটি হচ্ছে পাকিস্তান এবং চীনের মধ্যে উচ্চ পর্যায়ের একটি যোগ্য সাজশ রয়েছে। এটিও মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র ত্রিবেদী। তো সবকিছু মিলিয়ে আ কোন অবস্থানে আসলে বাংলাদেশের অবস্থান রয়েছে? কেননা ভারত, পাকিস্তান এবং চীনের সাথে একটি আ যুদ্ধ মুখী অবস্থানে কি রয়েছে? এবং সেটির সাথে বাংলাদেশও কি কোনোভাবে যুক্ত? বা সবকিছু মিলিয়ে আপনি কিভাবে দেখছেন? দেখুন, মিলিটারি ডিপ্লোমেসি আমার একটা আপনার এরিয়া অফ ইন্টারেস্ট জায়গা, এবং বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে প্রথম নার্গিস বলে যে ঘূর্ণিঝড়টি হয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র মিয়ানমারে, সেখানে প্রথম ত্রাণ সামগ্রী নিয়ে তারা হাজির হয়েছিলেন। কিন্তু মিলিটারি ডিপ্লোমেসি কিভাবে পারসুড হবে সে ব্যাপারে আমাদের পরিষ্কার কোনো দিক নির্দেশনা না থাকবার কারণে তার সুফল আমরা লাভ করতে পারিনি। আমাদের সাবেক একজন সেনা প্রধান, তিনি আমার আহ, তত্ত্বাবধানে মিলিটারি ডিপ্লোমেসি বিষয়ে পোস্ট ডক্টরাল গবেষণা করেছেন, এবং সেই সুবাদে আমার একটা সমগ্র উপলব্ধি আছে এই বিষয়ে। খেয়াল করে দেখেন, ভারতের মাননীয় সেনা প্রধান তিনি আহ, যে বিষয়টি বলেছেন সেটি হচ্ছে এই, যে বাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে ভারতের সেনাবাহিনীর সম্পর্ক চমৎকার। তারা নোট বিনিময় করেন, চিট বিনিময় করেন, এবং যোগাযোগটা নিয়মিত আছে। এবং খেয়াল করে দেখেন, মিলিটারি ডিপ্লোমেসি পার্সপেক্টিভ মাথায় থাকবার কারণে আমাদের মাননীয় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যখন আপনার আমাদের তার যে র্যাঙ্ক এন্ড ফাইল তাদের সঙ্গে দরবার করলেন, এবং মোটামুটি ৩ তারিখেই সিদ্ধান্ত চলে আসলো, তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী শেখ হাসিনা যাই বলুন না কেন, তারা নিরস্ত্র জনগণ, ছাত্র জনতা, তাদের উপর গুলি বর্ষণ করবেন না। কারণ জনগণের ট্যাক্সের পয়সায় তাদের গোলাবারুদ সংগ্রহ করা হয় এবং মাসের শেষে পে চেক প্রদান করা হয়। সুতরাং জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটির অংশ ভেবে তারা কিন্তু এই সিদ্ধান্ত নিলেন, যেটি তৎকালীন প্রতিরক্ষা মন্ত্রী এবং সরকার প্রধান শেখ হাসিনার মনোপুত ছিল না, এবং তার যে অবস্থান তার সঙ্গে বিপরীত ধর্মী। এবং যেহেতু সকল মানে যারা সিও ছিলেন, বিভিন্ন র্যাঙ্কের কর্মকর্তা কর্মচারী ছিলেন, যারা সামরিক ঘরানার, তারা সবাই একমত হয়েছিলেন, এবং সেই বার্তাটি ছাত্র জনতাকে ভীষণ রকমের মনোবল বৃদ্ধিতে সহায়তা করেছে, এবং তারা বিপ্লবের ডি ডে ৬ তারিখ থেকে এগিয়ে ৫ তারিখে নিয়ে এসেছিলেন। তো যাই হোক, এরপরে আপনার রীতিমতো এসএসএফ এর সঙ্গে আমাদের মাননীয় সেনা প্রধান এবং তার ঊর্ধ্বতন সহকর্মীদের রীতিমতো আইবল টু আইবল একটা সিচুয়েশন প্রিভেইল করে সেই সময়, এবং তৎকালীন পুলিশের আইজিপি হয়তো ভিন্ন অবস্থান নেওয়ার চেষ্টা করেছিলেন, তাকেও মানে সাবডিউ করা হয়, এবং তারা তাদের যে যোগাযোগটা ছিল ভারতের কাউন্টারপার্টদের সঙ্গে, তাদের সঙ্গে চিন্তা ভাবনা করে যোগাযোগ করে আমি বলবো সসম্মানে সাবেক প্রধানমন্ত্রী, যিনি প্রতিরক্ষা মন্ত্রীও বটেন, এবং এই অনুমতিটা ডেফিনেটলি সর্বাধিনায়ক শাহাবুদ্দিন চুপ্পু মহোদয়ের কাছ থেকেও তারা নডিং নিয়েছেন, নিয়ে আমাদেরই সামরিক বিমানে করে তৎকালীন সদ্যবিদায়ী প্রতিরক্ষা মন্ত্রী এবং প্রধানমন্ত্রীকে তারা ভারতের আকাশ সীমায় নিয়ে যান, এবং ভারতের বায়ুসেনাদের যে দায়িত্বটা ছিল তারা এসকর্ট করেছেন, প্রতিরক্ষা এসকর্ট যেটাকে বলে আকাশে, সেটি দিয়ে
ভারতের একটি বিমান ঘাঁটিতে অবতরণ করান, তাকে হস্তান্তর করেন, ভারতীয় হেফাজতে দিয়ে দেন এবং আপনার সেখান থেকে আমাদের ক্রু এবং যারা সৈন্যরা গিয়েছিলেন তারা আবার সসম্মানে তাদের যে ডিউটি বা অ্যাসাইনমেন্ট সেটি সম্পন্ন করে দেশে ফিরে এসছেন। ফলে এটা বেসিক্যালি আমি বলবো মিলিটারি ডিপ্লোমেসির ফল, এবং সেটি যত বেশি স্ট্রেংথেন করা যাবে তত ভালো। যেমন খেয়াল করুন, আমাদের মাননীয় সেনাপ্রধান সর্বশেষ 7 তারিখে ফিরলেন সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে। এখন সম্ভবত তিনি যেটি করেছেন, আপনার হয়তো মাঝরাতে ফিরবার কথা, তা না করে তিনি বিকেল 5টায় এসে অবতরণ করেছেন। এখন উনি তো প্যাসেঞ্জার এরোপ্লেন ব্যবহার করেছেন বলে আমার জানা মতে এমনটি ঘটেছে, এবং যেহেতু সময় সংক্ষেপ করার জন্য হয়তো আগের ফ্লাইটে চলে এসেছেন, সেই জন্যই বিকেলে ইফতারের আগেই পৌঁছে গেছেন। এখন এইটাকে আপনার নানান রকম ভাবে ইন্টারপ্রেট করার একটা চেষ্টা চলেছে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কিছু কিছু মিডিয়ার মাধ্যমে, যেমন আজ তক বাংলা, তারা একজন সাবেক ভারতীয় অধিকর্তা, সামরিক অধিকর্তা তাকে নিয়ে এসছেন। সেখানে ভদ্রলোকের খুব কষ্ট হচ্ছিল বাংলায় কথা বলতে, বোঝা যাচ্ছে যে তার মাতৃভাষা বাংলা না, তিনি হিন্দি উর্দু শব্দ ব্যবহার করে বাংলা বলবার চেষ্টা করছিলেন, এবং তিনি এই যে কষ্টকল্পিত ব্যাখ্যাটি হাজির করলেন যে যেহেতু একটা কু হওয়ার সম্ভাবনা ছিল, সেই কারণে সেটি নস্যাৎ করার চিন্তা থেকে আমাদের মাননীয় সেনাপ্রধান তার যে বিমানটি সেটি ঘুরিয়ে আপনার কুর্মিটোলা এয়ারপোর্ট, যেটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর নামে পরিচিত, সেখানে অবতরণ না করিয়ে সেটা তেজগাঁও সামরিক যে বিমান ঘাঁটিটি আছে সেখানে অবতরণ করান এবং আগেই পৌঁছে যান। মানে এবং একটা প্রতিতুলনা দেওয়ার চেষ্টা করেন জেনারেল পারভেজ মোশাররফের যে ল্যান্ডিং এর সঙ্গে। তিনি যখন বিদেশ থেকে ফিরছিলেন তখন তার বিমান যাতে পাকিস্তান অবতরণ করতে না পারে সেরকম একটা বার্তা প্রদান করা হয়েছিল বিমান চালককে, করাচির আকাশে তিনি যখন হাজির হন। কিন্তু পারভেজ মোশাররফ তার যারা আন্ডার কমান্ড তাদেরকে কনভিন্স করতে সক্ষম হন, তারা উল্টো কুদ স্টেজ করে তাকে ক্ষমতায় বসিয়ে দেন এবং নওয়াজ শরীফকে ক্ষমতাচ্যুত করেন। সেই এপিসোডটার রিপিটেশন ঢাকায় ঘটতে চলেছে, এই ধরনের বানোয়াট কিছু ব্যাখ্যা বিশ্লেষণ হাজির করার চেষ্টা হয়েছে। তারপর আমাদের সোশ্যাল মিডিয়াম এত সরব ভাবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা শুরু করে দিল, আমাকে অনেকেই ফোন করে জিজ্ঞেস করেছেন যে আসলে বিষয়টা কি। আমি অ্যাজ এন একাডেমিক, অ্যাজ এ কমিশন অফিসার, আমি মনে করি যে বানোয়াট কোনো বিষয় নিয়ে জল্পনা কল্পনার কোনো সুযোগ বা অবকাশ রাখা উচিত নয়। পরিষ্কার ব্যাখ্যা দেয়া দরকার, এবং আমাদের আইএসপিআর থেকেও একটা আসলে ব্যাখ্যা প্রদান করা দরকার ছিল। এখন যখন বাণী ঘুলিয়ে অনেক পরে বিষয়টা নিয়ে কথাবার্তা বলার চাইতে একদম নিপ ইন দ্য মার্ক, অর্থাৎ শুরুতেই যদি ব্যাখ্যা দিয়ে দেওয়া হয় তাহলে আর এই সমস্ত ওয়াইল্ড স্পেকুলেশনের কোনো সুযোগ থাকে না, এবং আমাদের জনমনেও কিন্তু আতঙ্ক, উদ্বেগ, উত্তেজনা তৈরির কোনো স্পেস অবশিষ্ট থাকে না। ধন্যবাদ। ধন্যবাদ স্যার। বাংলাদেশে সব ধরনের সংকটের সমাধানের জন্য অন্তর্ভুক্তিমূলক মানে একটি ইনক্লুসিভ ইলেকশন, অংশগ্রহণমূলক ইলেকশন, অন্তর্ভুক্তিমূলক ইলেকশন, যাই কিছু বলি না কেন, এমন একটি নির্বাচন এবং গণতান্ত্রিক উপায়ের দেশকে ফেরানোর জন্য জোর দিচ্ছে ভারত, এরকম একটি কথা। এবং সেটি হচ্ছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যিনি রণবীর জয়সওয়াল, তিনি ওনার সাপ্তাহিক ব্রিফিং এ এই ধরনের মন্তব্য করেছেন। এ প্রসঙ্গে স্যার আপনার মন্তব্য জানতে চাচ্ছি। দেখুন, পৃথিবীর লার্জেস্ট ডেমোক্রেসি যে কটি তার মধ্যে অন্যতম ভারত, এবং আনইন্টারাপ্টেড ভাবে 1947 থেকে পর্যন্ত তারা কিন্তু গণতান্ত্রিক স্যার ঘুরে ফিরে নির্বাচনের দিকে ইঙ্গিত করা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেটা দেশীয় জায়গা থেকে হোক বিদেশি জায়গা থেকে হোক। দেখুন, যেহেতু আমি বলছি আবারও যে সর্বাধিক জনগোষ্ঠীর গণতান্ত্রিক দেশ হচ্ছে ভারত, আনইন্টারাপ্টেড ভাবে তারা 47 থেকে পর্যন্ত সেটা মেনটেন করে চলেছেন, এবং সেই কারণে তারা যে রেসপেক্টেবিলিটি এনজয়
করেন ইউরোপ এবং নর্থ আমেরিকার চোখে সেটি আনপ্যারালাল ইন সাউথ এশিয়া। আর আমাদের প্রতিবেশী রাষ্ট্র সকল অর্থেই প্রায় চতুর্দিকেই তারা তাদের অবস্থান, ফিজিক্যাল অবস্থান। তো ফলে তাদের কথা, তাদের বক্তব্য, তাদের ব্যাখ্যা বিশ্লেষণের একটা ভিন্ন রকমের তাৎপর্য আছে। আর এটাও ভুলে গেলে চলবে না, অনেকেই অপছন্দ করেন আমার এই ইউজ অফ কয়েনেজ, যে ইন্ডিয়া অ্যাক্টেড অ্যাজ দ্য সরোগেট মাদার অফ বাংলাদেশ ইন 1971। ধাত্রী মাতার ভূমিকায় তারা ছিলেন। তো সেই কারণে এক ধরনের আপনার স্ব আরোপিত দাদা অবস্থান তারা নিজের জন্য নির্ণয় করে বসেছেন, যেটি আমরা পছন্দ করি না। এবং এই যে দাদাগিরির কোট আনকোট চিন্তা চেতনা, সেটা অনেক সময় তাদেরকে আপনার এই প্রণোদনা প্রদান করে যে তাদের অধিকার আছে কিছু বলবার। এখন খেয়াল করে দেখেন, মাননীয় সেনা প্রধান ভারতের, তার তো আসলে প্রিরোগেটিভ এটি নয়। এটি পররাষ্ট্রমন্ত্রী মহোদয় যদি বলেন সেটা বেশি মানানসই হয়, সরকার প্রধান যদি বলেন সেটি বেশি মানানসই হয়। কিন্তু যেহেতু মিলিটারি ডিপ্লোমেসি বলে একটা বিষয় আছে, সেই আপনার এখতিয়ার খাটিয়ে তিনি কিন্তু বলে দিয়েছেন একাধিকবার, সর্বশেষ সেটি রিইটারেট করেছেন যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসছে ততক্ষণ পর্যন্ত তারা আপনার সহযোগিতা করবেন না এই সরকারের সঙ্গে, এরকম একটি বার্তা প্রদান করার চেষ্টা করেছেন। তো ন্যাচারালি এটি আমাদের জনগোষ্ঠীর কাছে খুব একটা জনপ্রিয়তা পাবে এমনটি মনে হয় না। তো ফলে এই যে অবস্থান বিপরীত ধর্মী, তা সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে বড় বাধা হয়ে দাঁড়াতে পারে। আর ভারতের আরেকটি জেস্টার যেটি, সেটি হচ্ছে আমাদের দেশপ্রেমিক সেনাবাহিনী যখন প্রতিরক্ষা মন্ত্রীকে তাদের হেফাজতে দিয়ে দিলেন, তারপর থেকে তারা কিন্তু তাকে অ্যালাউ করছেন ভারতে অবস্থান করতে, এবং ইন এ ওয়ে সসম্মানে, আমি বলবো মন্ত্রীর মর্যাদায়, সকল প্রোটোকল প্রদান করে। তো ফলে এইটা অনেকটা লাল কার্ড দেখানোর মতো একটা বিষয়। আমাদের সরকার ডেফিনেটলি এটা ভালো চোখে দেখছেন না, যারা বিপ্লব সফল করেছেন তারাও এটা ভালো চোখে দেখছেন না। তো এই যে ভিন্ন ভিন্ন বিপরীত ধর্মী অবস্থান, সেটি পরিবেশ পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে, এতে কোনো সন্দেহ নেই। স্যার, সামনে কি নির্বাচন হলে এবং সেখানে একটি জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে আসলে কি সম্পর্ক উন্নয়নের দিকে যাওয়ার কোনো আশা রয়েছে ভারতের সাথে? কারণ ভারত একটি বৃহত্তম প্রতিবেশী দেশ আমাদের। যে কোনো ভাবেই হোক সমস্ত জায়গা থেকেই তাদের সাথে একটি পারস্পরিক সম্পর্ক সবকিছু রেখেই আমাদেরকে চলতে হয় স্বাভাবিকভাবেই, এই যে বৃহত্তম রাষ্ট্র হিসেবে বিভিন্ন কাজে বিভিন্ন ইস্যুতে। সেই জায়গায় আসলে কি সম্পর্কের উন্নয়ন ঘটার কোনো আশা আছে, যে কোনো দলের ক্ষমতা আসুক না কেন? দেখুন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার যদি ক্ষমতায় থাকে, তার তাত্ত্বিকভাবে তাদের জনগণের ম্যান্ডেট পেছনে একটা বড় শক্তি হিসেবে কাজ করে। এখন আমাদের এই দ্বিতীয় অন্তর্বর্তী সরকারের যতই দাবি দেওয়া এবং সেলফ কনগ্রেচুলেটরি পজিশন থাকুক না কেন যে তারা বিপ্লবোত্তর সরকার, কিন্তু আসলে তো আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে গ্রহণযোগ্য এবং স্বীকৃত যেই মানদণ্ড, অর্থাৎ ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট, ইনক্লুসিভ গভর্নমেন্ট, সেটি কিন্তু বলার জো নেই। ফলে আপনার এই বিষয়টা নিয়ে একটা টানাপোড়েন থাকবে, এটাই স্বাভাবিক। এবং খেয়াল করে দেখেন, বাইডেন প্রশাসন যেইভাবে বর্তমান সরকারকে ওন করত, আপনার রিপাবলিকান ট্রাম্প সরকারের সেভাবে ওন করার সুযোগ নেই, যে যাই যেভাবে ব্যাখ্যা করুন না কেন। এবং সে কারণে খেয়াল করে দেখেন, সামগ্রিকভাবে বৈশ্বিক যে স্ট্র্যাটেজি তাদের, সে অনুসারে তারা কিন্তু আমাদের সকল সাহায্য বন্ধ করে দিয়েছেন, প্রথমত 90 দিনের জন্য, এবং তারপরেও কোনো নিশ্চয়তা কিন্তু নেই। তো ফলে আপনার ডাউন সাইজিং দ্য গভর্নমেন্ট, সেই পার্সপেক্টিভ থেকে দেখলে তারা আপনার ইউএসএআইডি, সিআইএ মতো প্রতিষ্ঠান, কিংবা আপনার তাদের
যে অন্য আমব্রেলা গুলো ছিল, যেমন ন্যাটো, সেই জায়গা থেকেও কিন্তু তারা আহ, ভিন্ন কৌশল অবলম্বন করছেন। ফলে সব কাউন্টেই বাংলাদেশের স্বার্থের বিপরীত ধর্মী একটা অবস্থায় আমরা কিন্তু এখন অবস্থান করছি। আমাদের এখানে নানান রকমের প্রবোধ বাক্য হাজির করে লোকজনকে যাই হোক সান্ত্বনা দেওয়ার আহ, পরিবেশ পরিস্থিতি এখন প্রিভেইল করছে না। ধন্যবাদ স্যার। স্যার আমি একদম শেষ দিকে এসে একটি বিষয়ের অবতারণা করতে চাচ্ছি, সেটি হচ্ছে স্যার আপনি দেখেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত জন এফ ড্যানিলোভিচ উনি কিছু কথা বলেছেন সম্প্রতি। উনি বলেছেন, যদি আমি কোট আনকোট করি তাহলে হচ্ছে বাংলাদেশ বর্তমানে একটি তথ্য যুদ্ধের সম্মুখীন। এর বড় অংশটি চালানো হয় ভারত থেকে এবং ভারত বাংলাদেশের ক্ষেত্রে যে নীতি অনুসরণ করছে তা ভারতের স্বার্থের জন্য অনুকূল নয়। কিন্তু কিছু গোষ্ঠী উদ্দেশ্যমূলকভাবে সেন্ট মার্টিন দ্বীপে যুক্তরাষ্ট্রের সামরিক কার্যক্রম সম্পর্কিত বিভ্রান্তিমূলক তথ্য ছড়াচ্ছে। এখানে বেশ কিছু বিষয় ওনার এই ছোট্ট অংশে এসেছে। সেন্ট মার্টিন ইস্যু এসেছে, ভারতের গণমাধ্যমের যে ভূমিকা সেটিও উঠে এসেছে, বাংলাদেশ একটি তথ্য যুদ্ধের সম্মুখীন সেই বিষয়টি উঠে এসেছে। এই সার্বিক বিষয়টিকে স্যার আপনি আমাদের জন্য কতটা হুমকি স্বরূপ দেখছেন, ওনার এই অ্যানালাইসিসকে কতটা আশাবাদী বা দেখছেন? এবং যে শেষ যে কথাটি উনি বলেছেন যে সেন্ট মার্টিন বিষয়ক যে বিভ্রান্তিমূলক তথ্য ছড়ানো হচ্ছে যে বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে, সেটিও আসলে মিথ্যা, এটি অপপ্রচার। এই সবকিছু মিলিয়ে স্যার আপনি এটিকে কিভাবে মূল্যায়ন করবেন? দেখুন, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ সিজিএস এর দুই কর্ণধার মনিরা খান এবং যিনি চেয়ারপারসন এবং যিনি প্রধান নির্বাহী জিল্লুর রহমান, আমাদের তৃতীয় মাত্রার অ্যাঙ্কর, জননন্দিত অ্যাঙ্কর তিনি, তার সঞ্চালনায় অ্যাম্বাসেডর মাইলাম এবং ডেপুটি চিফ অফ দ্য মিশন ফর্মা আমাদের জন গেলেন উইস, তারা বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল স্ট্র্যাটেজিক স্টাডিজ বলে যে থিঙ্ক ট্যাঙ্কটি আছে, যৌথভাবে পররাষ্ট্র মন্ত্রণালয় প্রতিরক্ষা মন্ত্রণালয় পরিচালনা করে থাকে। সেখানে এ মাসের ৮ তারিখে অর্থাৎ বিশ্ব নারী দিবসে সকালে এই ইন্টারাক্টিভ সেমিনারটি অনুষ্ঠিত হয়। সেখানে আমি আমন্ত্রিত হয়ে প্রথম সারিতে বসেছিলাম। আমার পাশে উপবিষ্ট ছিলেন আমাদের নিউ এজের একজন প্রধান নির্বাহী এবং আরেক পাশে ছিলেন সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী, যার পিতা ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এবং দাদা ছিলেন স্পিকার আবুল হাসান চৌধুরী, এবং আমাদের সাবেক তথ্য প্রতিমন্ত্রী মিস্টার সাইদ। এই ব্যক্তিবর্গের সামনেই কিন্তু সঙ্গে আমাদের পরের সারিতে দ্বিতীয় অবস্থানে ছিলেন আমাদের বন্ধু আলী রিয়াজ, এবং সেখানে তিনি এই স্টেটমেন্টটি হাজির করেছেন। এবং আমি আমাদের জন তার সঙ্গে পরিপূর্ণভাবে একমত পোষণ করি। এবং আমার আজকের আলোচনার প্রথম দিকে কিন্তু আমি যে ভারতের যে ডিসইনফরমেশন ক্যাম্পেইন সেটি আপনার সঙ্গে আমি শেয়ার করেছি একটা উদাহরণ দিয়ে, আমাদের সেনাপ্রধানের ঢাকায় অবতরণ, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক থেকে আসা ইত্যকার বিষয়গুলো নিয়ে যে অপপ্রচার চালানো হয়েছে, সেটা হচ্ছে বেস্ট এক্সাম্পল। এবং দীর্ঘদিন ধরে আপনার এই সেন্ট মার্টিন নিয়ে বক্তব্য হাজির করা হচ্ছে। মজার ব্যাপার হচ্ছে সেন্ট মার্টিন 3টি দ্বীপের সমাহার এবং ঐতিহাসিকভাবে এটি নারকেল জিঞ্জিরা নামে পরিচিত ছিল, পরে সেন্ট মার্টিন নাম প্রদান করা হয়। এবং এইখানকার সমুদ্র গভীরতা পর্যাপ্ত নয়, ওয়াটার শ্যালো, এবং এখানে নৌঘাটি করার উপযোগী পরিবেশ নেই। আর সবচেয়ে বড় বিষয় যেটি সাইক্লোন প্রোন এলাকা, যে কোনো স্থাপনায় আপনি এখানে স্থায়ীভাবে হাজির করেন না কেন সেটা ভালনারেবল টু আপনার ডিস্ট্রাকশন। তো সেই জন্য এই ধরনের অলিক এবং আনভায়াবল একটা প্রপোজিশন নিয়ে দীর্ঘদিন ধরে কিন্তু জল্পনা কল্পনা চলছে। সেটা সেই বাংলাদেশ স্বাধীন হওয়া অব্যাহতি পরে এবং পূর্বেও এই ধরনের জল্পনা কল্পনা প্রচলিত ছিল। এখন একমাত্র ওই অর্থে যে প্রবাল দ্বীপ আমরা বলি তাও সঠিক নয়,
কারণ এখানে রক এবং প্রবাল দুটোর সংমিশ্রণে এর টপোগ্রাফি এবং ভূপ্রকৃতি, ভূগর্ভস্থ প্রকৃতি আপনার তৈরি হয়েছে। এখানে আপনার কোরাল রিফ আছে, এটাও ঠিক। তো সব মিলিয়ে আপনার এই যে প্রচারণাটি, সেটি আসলে আমাদের এবং মিয়ানমারের স্বার্থের অনুকূলে নয়। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে আপনার আমাদের যে নৌবাহিনী এবং মিয়ানমারের যে নৌবাহিনী, উভয়ের জন্য এটা একটা সেন্সিটিভ এলাকা। পাহারা দেয়া নিয়ে নানান রকমের সমস্যা হচ্ছে। ইতিমধ্যে আমাদের বেশ কিছু জেলেকে আরাকান বাহিনী, আর্মি ধরে নিয়ে গেছে এবং তাদের কিন্তু আমার জানা মতে এখন পর্যন্ত ছেড়ে দেয়নি। তো ফলে এখানে আমাদের যে মাননীয় পরিবেশ বিষয়ক উপদেষ্টা রেজওয়ানা, তিনি যে অনুশাসনগুলো হাজির করছেন, তার মধ্য দিয়ে যেহেতু গম্যতা কমে গেছে এবং আপনার আরাকান আর্মির কারণে টেকনাফ এস্টুয়ারি দিয়ে জাহাজ চলাচল ওইভাবে হচ্ছে না। কক্সবাজার থেকে আপনার সমুদ্রযানগুলো গিয়ে অবতরণ করছে লোকজন আপনার সেন্ট মার্টিনে। সেই কারণে আপনার এই জল্পনা কল্পনাগুলোর স্পেস তৈরি হয়েছে এবং সেজন্য পরিষ্কার ব্যাখ্যা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে দেয়া দরকার। তা না হলে এই যে গুজব যখন আপনার উচ্চারিত হতে থাকে এবং এর ডালপালা বিস্তৃত হতে থাকে, তখন মানুষের সহজাত প্রবণতা হচ্ছে গুজবে আস্থা রাখা। এই কারণে যে সরকারের পক্ষ থেকে এটা কমবেট করবার জন্য কোনো প্রচেষ্টাই নেই ওই অর্থে। ধন্যবাদ। ধন্যবাদ স্যার, ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে যুক্ত থাকার জন্য এবং আপনার মূল্যবান মতামত এবং বিশ্লেষণ ধর্মী আলোচনা আমাদের সাথে তুলে ধরবার জন্য। সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আজকে উপস্থিত ছিলেন আমাদের অতিথি হিসেবে প্রফেসর ডক্টর নাজমুল আহসান কলিমুল্লাহ, লেফটেন্যান্ট কর্নেল বিএনসিসিও এবং চেয়ারম্যান জানিপব। সুপ্রিয় দর্শক, আবারও ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে, নতুন অতিথির সাথে। সেই সময় পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সতর্ক থাকবেন। শুভরাত্রি।